আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। 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 ওয়ালাইকুম আসসালাম। দেখো আমরা পড়াশোনা শুরু করি, হ্যাঁ? যারা জয়েন করবে করবে। সময় অলরেডি 3 মিনিট হয়ে গেছে। দেখো, গত ক্লাসে আমরা যেটা করাতেছিলাম করাতে করতে কারেন্ট চলে গেছিল, সেটাতে আমরা তো আর জয়েন করতে পারিনি। আজকে ওই জায়গা থেকে শুরু করব। মনে আছে কি গত ক্লাসটা দেখছো সবাই? দেখো, গত ক্লাসে ছিল হচ্ছে আমাদের এটা, যে একটা সংখ্যাকে যদি আমরা আই দ্বারা গুণ করি সেটা কি ছিল, 90 ডিগ্রি কোণে ঘুরে যায়। সেটা আমাদের ছিল গত ক্লাসে। যে কোনো সংখ্যাকে তুমি আই দ্বারা গুণ করো, সেটা দেখবা যে সেটা 90 ডিগ্রি কোণে ঘুরে যাবে। এখন কথা হলো যে সেটা এমন ছিল যে মনে করো যে আমি এটাকেই 1 ধরলাম একটা, তখন দিয়েছিলাম 5 গত ক্লাসে, এবার ধরলাম 1। তাহলে 1 যদি ধরে থাকি তাহলে তাহলে আই দ্বারা গুণ করলে এখানে যাবে, তার মানে এটা আই হবে, তারপর এটা হবে আই স্কোয়ার, তারপর এটা হবে কি আই কিউব, এবার আবার গুণ করলে এটা আই টু দি পাওয়ার 4 হবে। আমি একবার এগুলো তো দেখাইছিলাম, এই জন্য এটা আর বেশি করতেছি না, একবারে লিখে দিচ্ছি 6, তাহলে এটা হবে 7, আর এটা হবে কত, আই টু দি পাওয়ার 8। এরকম ভাবে ঘুরতে থাকবে প্রতিনিয়ত। এখন কথা হলো যে তোমাকে বের করতে দিবে আই টু দি পাওয়ার 3725, 3725 এর মান কত, বলবে আই টু দি পাওয়ার 725 এর মান কত, তখন বের করতে হবে, মানে 725 এর মান কত তখন বের করতে হবে। তো এটা বের করার একটা প্রসেস আছে, আমরা এতগুলো ক্যালকুলেশন করবো না, একটা প্রসেস আছে, সেই প্রসেস অবলম্বন করব। তোমরা খেয়াল করে দেখবে যে বিষয়টা আসতেছে, যে প্রথমে কিন্তু আই ছিল। স্যার বলো বলো। লেখা না ঘোলা দেখায়, লেখা ঘোলা দেখাচ্ছে, মানে ঝাপসা। জি ঝাপসা স্যার। দেখাচ্ছে, হ্যাঁ বুঝতে পারছি, নেটওয়ার্ক একটা প্রবলেম থাকতে পারে। নেটের প্রবলেম থাকলে এটা ঝাপসা দেখায়, মানে আমারই নেটের প্রবলেম হতে পারে। একেবারে বোঝা যাচ্ছে না নাকি? স্যার আমার এখানে তো ক্লিয়ার ওয়ালাইকুম আছে। আসসালাম। এখন তোমার ক্লিয়ার দেখা যাচ্ছে। ক্লিয়ার দেখা যায়, একটু সমস্যা হতে পারে মাঝে মধ্যে, একটু খেয়াল করবা। মানে এটা নেটের প্রবলেম, তাছাড়া আমি কিছু করার নাই, এখানে নেটের প্রবলেম হলে এটা কিছু করতে পারবো না, মাঝে মধ্যে একটু প্রবলেম হবে। তো খেয়াল করো, তুমি বিষয়টা খেয়াল করো, গতদিনকে দেখাইছিলাম যে একটা সংখ্যাকে যদি তুমি আই দ্বারা গুণ করো, সেক্ষেত্রে সে 90 ডিগ্রি ঘুরে যায়, মানে এখানে আসে। আবার আই দিয়ে গুণ করলে এখানে আসে, আবার আই দিয়ে গুণ করলে এভাবে আসে, আবার আই দিয়ে গুণ করলে সেখানে ফিরে যায়, তখন কি আই টু দি পাওয়ার 4 হয়। আবার আই দিয়ে গুণ করলে আই টু দি পাওয়ার 5 হয়, তখন এখানে হয়, এরকম করে যাচ্ছে। এখন খেয়াল করে দেখো, যদি তুমি আই টু দি পাওয়ার 4 বা আই টু দি পাওয়ার 8 যখন এটা দ্বারা এটা থাকতেছে, তখন দেখো সংখ্যাটা যেখানে ছিল সেখানে পড়ে যাচ্ছে। খেয়াল করছো? মানে আগেকার সংখ্যা মনে করো এখানে ছিল, এখন আমি আই দ্বারা গুণ করার পর এখানে হলো, প্রথমে দেখে যে দেখলাম, এখন দেখতেছি ক্লিয়ারলি এখানে দেখা যাচ্ছে না তো। ক্লিয়ারলি দেখা যাচ্ছে না। সবার কি একই অবস্থা? এটা বলো তো, কথা বলো তো। না স্যার, আমার না এদিকে স্যার, আমি ক্লিয়ারলি দেখা ক্লিয়ার। যাচ্ছে।
আমার এখানেও স্যার। ঠিক আছে, আর জি তুমি স্যার যে ক্লিয়ার দেখা যায়। যে একটু কষ্ট মানে দেখতে পাচ্ছ একটু কষ্ট করে একটু দেখো আর কথাটা বুঝো, তাহলে আর একটু ইতে দেখো, ইউটিউবে কিন্তু সব ক্লিয়ার দেখবা সবকিছু, তোমরা এটা ইউটিউবে দেখে নিও তাহলে ভালো হবে। হ্যাঁ, আর আমি যে কথাগুলো বলতেছি এটার সাথে একটু মানে এমনিতে বোঝা যাচ্ছে হয়তো বা একটু ঝাপসা লাগতেছে হয়তো বা, ওইটা একটু তোমরা দেখে নাও, মানে বুঝে নাও কথাটা, কথার সাথে এটা মিলাই নাও। তাই কথা হলো তোমরা খেয়াল করে দেখবে যখন i⁴ বা i⁸ আসছে তখন আমি প্রথমে যে সংখ্যাটা ধরছিলাম সেই সংখ্যাটা ফিরে পাই। তাই এখন কথা হচ্ছে যে আবার দেখো যখন i⁵ নিচ্ছি আমি তখন কিন্তু এখানে ফিরে যাই। দেন বিষয়টা হচ্ছে একটা টেকনিক আছে, টেকনিকটা হচ্ছে তুমি এখানে যেটা থাকবে তাকে 4 দিয়ে ভাগ করবা, এখানে যেটা থাকবে তাকে 4 দিয়ে ভাগ করবা, ভাগ করার পরে যদি কোনো কিছু না থাকে তাহলে বুঝবা সেই সংখ্যাটাই হবে। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, মনে করো যে 5⁸ হলো, তাহলে এখন যদি তুমি 8 কে 4 দ্বারা ভাগ করো এর কোনো ভাগশেষ থাকবে বলো তো এখানে? নো স্যার। ভাগশেষ থাকবে না। তাহলে আমাদের সংখ্যাটা যদি ক্যালকুলেশন করতে বলে তাহলে সংখ্যাটা আমাদের এই 5ই থেকে যাবে, মনে থাকবে? এবার যদি আমাদের মনে করো i⁵ আছে, একে 4 দ্বারা ভাগ করব, 4 দ্বারা ভাগ করার পরে ভাগশেষ যদি 1 থাকে তাহলে আমরা বুঝবো সেখানে আমাদের আয় থাকবে শুধু। কথা কি বুঝতে পারছো? শুধুমাত্র আয় থাকবে, যেটাই হোক না কেন। মনে করো i⁴ তোমাকে মনে করো যে দিলাম হচ্ছে কত 17 দিলাম। এখন কি করবা, কি সবসময় 4 দ্বারা ভাগ করবা, 4 দ্বারা ভাগ করে যদি ভাগশেষ 1 থাকে 1 তখন শুধুমাত্র আয় হবে। স্যার ভাগশেষ 2 বা 3 থাকলে তখন হ্যাঁ, কি করব? আমি ওটা আসবো, ওটা আসতেছি। যদি ভাগশেষ এবার আছে 2 আসে, শুধু 2 আসে, তখন তোমার অ্যান্সার হবে শুধুমাত্র -1, মনে থাকবে? যদি ভাগশেষ যেমন আমি তোমাকে বলতেছি i⁸ যদি হয়, আর 18 কে তুমি যদি 4 দিয়ে ভাগ করো 4 4 16 হয়, ভাগশেষ থাকে হচ্ছে 2, তাহলে এটাকে ক্যালকুলেশন করে হয় হচ্ছে i², আর i² মানে তার মান হচ্ছে -1। কি এটা বুঝতে পারতেছো? স্যার -1 কেন হবে? এই যে তোমার দেখো যদি আমি 18 কে 4 দ্বারা ভাগ করি ভাগশেষ কত থাকে একটু বলো? 2 থাকে। জি স্যার। হ্যাঁ 2 থাকে। আর 2টাকে যখন তুমি i² বানাবা তার মূলত i² হয়, তা i² হলে i² এর মানটা হচ্ছে -1। গতদিনকে তোমাদের শিখাইছিলাম i সমান হচ্ছে √−1, তাহলে অবশ্যই i² সমান হবে কি √−1 কে তুমি হোল স্কয়ার করে দাও তাহলে অবশ্যই -1 হবে। -1 হবে, হ্যাঁ স্যার। আরেকটা ভাবে শিখাইছিলাম যে সেটা কিভাবে, যে তুমি যে সংখ্যাটা নিয়েছিলা তোমাকে এটাও বলছিলাম গত ক্লাসে। দেখো গত ক্লাসে বলছিলাম এটা মনে করো যে 1 আই দিয়ে গুণ করলে এখানে হয় আয় হয়, তারপর গুণ করলে এখানে হয়, এখানে হয় মানে 2টা আয় আছে, 2টা আয় এভাবে গুণ হয়। আর কথা হলো দেখো এই সংখ্যাটা ঠিক বিপরীতে এটা সংখ্যা আছে, তাহলে এইটার সংখ্যার বিপরীতে যদি এটা হয়ে থাকে তাহলে অবশ্যই এটা -1 হবে। জি স্যার। তাহলে কি i² -1? এটা তোমাদেরকে ওকে স্যার। দেখাইছিলাম গত ক্লাসে আমি দেখাইছিলাম। তার মানে দেখো আমরা এটা শিখতে পারতেছি যদি একটা সংখ্যাকে যেটাই থাকুক না পাওয়ারটা 4 দ্বারা ভাগ করব, 4 দ্বারা ভাগ করে যদি কোনো ভাগশেষ না থাকে তাহলে বলবো সেই সংখ্যাটাই পাবো। অর্থাৎ যদি 5 এর সাথে আয় গুণ করি, মানে যদি এমন হয় তাহলে 5ই পাবো। এক কথা যদি তুমি যদি মনে করো যদি ভাগশেষ না থাকে তাহলে 1 পাবো, সহজ কথা। ভাগশেষ যদি না থাকে তাহলে 1 পাবো, ভাগশেষ যদি 1 থাকে তাহলে আমরা আই পাবো, ভাগশেষ যদি 2 থাকে, দেখো ভাগশেষ যদি 2 থাকে সেক্ষেত্রে আমি i² পাবো, আর i² মানে হচ্ছে -1। আর আরেকটা কথা, যদি ভাগশেষ 3 থাকে, খেয়াল করো ভাগশেষ যদি 3 থাকে তখন সেটা পাবো হচ্ছে কি -i। খেয়াল করো তুমি এই কথাগুলো কি বুঝতে পারতেছো? আমি যেগুলো বুঝালাম তোমরা কি বুঝেছো? হ্যাঁ, কেউ না বুঝতে হলে বলো যে স্যার বুঝতে পারতেছি জি না। স্যার, কিন্তু হ্যাঁ জি স্যার। স্যার বুঝতে পেরেছি, কিন্তু হ্যাঁ এখন হচ্ছে কথা হচ্ছে যে সবসময় কি আমরা i⁴ দিয়ে ভাগ দিব? মানে হ্যাঁ সবসময় 4 দ্বারা ভাগ দেবো। এখন আরো টেকনিক আছে তোমাদের আমি দেখাবো বিষয়টা।
যদি মনে করো যে বিশাল একটা সংখ্যা দিল, মানে আই দেওয়ার পরে পাওয়ার হিসাবে মনে করো যে তোমাকে 5225, এখন এই সংখ্যাটাকে তুমি যখন বললো যে এর মান কত, এটা হোয়াট এমসিকিউ দিয়ে দিল। আমি সাধারণত তোমাকে এখন যেটা শেখাচ্ছি মোটামুটি বেসিক শেখাচ্ছি, বেসিক শিখতে পারলে দেখা যাচ্ছে এমসিকিউটা ভালো করতে পারবা। ঠিক আছে, আস্তে আস্তে আমরা অঙ্কে যাবো। আমার সিস্টেমটা এরকম, আমি ভাবে আস্তে আস্তে বেসিক শেখাই, তারপর আস্তে আস্তে অঙ্ক শেখাই। যদি মনে করো I⁵ অঙ্কটা বলতে বললো যে এটার এমসিকিউ বললো যে এটার মান কত হবে, এখন তুমি যদি এটাকে পুরো 4 দ্বারা ভাগ করো তাহলে মোটামুটি সময় লাগবে না? 4 দ্বারা ভাগ করে ভাগশেষ কত বের করতে হবে। এখন তার চেয়ে তুমি যদি একটা টেকনিক আছে, সেটা হচ্ছে লাস্টে যে দুটো সংখ্যা আছে বা দুইটা ডিজিট আছে বা দুইটা অঙ্ক আছে, এই দুটাকে 4 দ্বারা ভাগ করবা। এই দুটাকে 4 দিয়ে ভাগ করে যে ভাগশেষ পাবা, তুমি খেয়াল করে দেখো এই পুরোটাকে ভাগ শেষে করে এক সেইটাই হবে পাবা। তাহলে। কি বললাম? হ্যাঁ বলো। তা আমরা বলতেছি কি এখানে, যে আমি পুরো সংখ্যাটাকে 4 দিয়ে ভাগ করে যে ভাগশেষটা পাবো, তার চেয়ে যদি লাস্টে দুটো সংখ্যাকে ভাগ করে ভাগশেষ সেটাই পাবো। তার মানে আমি এত বড় সংখ্যার আমার ভাগ করা দরকার নেই, শুধুমাত্র আমরা এই দুটো সংখ্যাকে ভাগ করব। দুইটা সংখ্যা 25 কে যদি ভাগ করি 4 তাহলে 24 হয়। 24 হয়, 7 হ্যাঁ, 24, তার মানে এক ভাগশেষ থাকে 1 ভাগশেষ। থাকে। তার মানে আমরা এটাকে ক্যালকুলেশন করলে পাওয়ার এর অ্যান্সার করলে হবে আমার শুধু আই, এই শুধু হয়েছে আই হবে। এখন তুমি দেখো স্যার অ্যান্সার তো মাইনাস আই আসে, অ্যান্সারটা মাইনাস আই আসে। আবার একটু খেয়াল করো, 5225 না, এটাকে যদি তুমি করো 424, 25 ভাগ 4, 1 আসে আই, পুরোটাকে তুমি ক্যালকুলেশন করে মাইনাস আসলো। হ্যালো, হ্যাঁ যে আমাকে বললা, হ্যালো, যে পোস্ট কথা বললো সে কথা বলবা তো পরে, তাছাড়া আমি কিভাবে বুঝবো? যে বললা মাইনাস আসে কিভাবে আসে সেটা বলতে হবে তো তোমাকে। স্যার আই তো আসে, ভাগশেষ 1 থাকলে তো আই। হ্যাঁ আমি তো সেটাই বললাম, কিন্তু একজন বললো যে মাইনাস আসে, কিভাবে আসলো সেটা বলবে না, সেটা তো একবার প্রশ্ন করে আর নেই। খেয়াল করো। হ্যালো, তাহলে আমরা কিন্তু তাহলে সহজেই এত বড় ক্যালকুলেশনটাকে সহজে আমি কিন্তু এটা করতে পারি। ঠিক আছে, তো আমরা এটাই ছিল যে আই এর পাওয়ার বের তাহলে করা। স্যার যত সংখ্যা থাকবে আমরা লাস্ট দুইটা ডিজিট ভাগ করে দেব 4 দিয়ে, আর যেটা আসবে সেটা আমরা বসিয়ে হ্যাঁ দেব। হ্যাঁ হ্যাঁ, 4 দ্বারা ভাগ করে দিব, ভাগ করে দেওয়ার পরে সেক্ষেত্রে ওখানে যে ভাগশেষ যদি কিছুই না থাকে তাহলে 1 হবে, ভাগশেষ যদি এক মানে মানে 1 থাকে তাহলে আই হবে, ভাগশেষ যদি 2 হয় তাহলে -1 হবে, ভাগশেষ যদি 3 হয় তাহলে মাইনাস আই হবে। বুঝতেছো? ভাগশেষ 3 হলে গেন মাইনাস আই হয়। ও যেটা বলতেছিল যে মাইনাস আই হবে, আসলে মাইনাস আই হবে না, ভাগশেষ যদি 3 হয় তখন গেন মাইনাস আই হয়। আর ভাগশেষ যেহেতু 1 পাচ্ছি, তার মানে সেক্ষেত্রে ভাগশেষ 1 হওয়ার কারণে আমাদের অ্যান্সার হচ্ছে শুধু আই। মনে থাকবে? সবাই কি বুঝতে জি পেরেছো? স্যার। হ্যাঁ। জি এখন স্যার। কথা হলো যে আমরা এটা তো আয়ের বিষয়গুলো সব গেল, আয়ের পাওয়ারটা যতই দিক তোমার স্যার অ্যাডমিশন টেস্টে হোক, ভাগশেষ অলওয়েজ থাকবে? ভাগশেষ অলওয়েজ থাকবে সেটা বলতেছো? না, না থাকতে পারে। তুমি কি এই অঙ্কটা যদি আমি এভাবে দিতাম 5224 এটা দিতাম, তাহলে তো ভাগশেষ থাকলো না এখানে আর। তার মানে সেক্ষেত্রে তার মান হবে 1, তখন ক্যালকুলেশন করে এর মানটা পাইতাম আমি 1। কথা কি বুঝতেছো? জি স্যার। হ্যাঁ, তখন মান হতো 1। যদি ভাগশেষ 1 থাকে, আমি বললাম কি, যদি ভাগশেষ 1 থাকে তখন আই পাবো, ভাগশেষ যদি 2 থাকে তখন -1 পাবো, ভাগশেষ যদি 3 থাকে তখন মাইনাস আই পাবো। তো এইসবগুলো ক্যালকুলেশন যদিও আমাদের পরীক্ষায় এটা নাও আসতে পারে, কিন্তু অ্যাডমিশন টেস্টে প্রশ্নটা আসে, প্রত্যেকবারই আসে যে এটার মান কত, তোমাকে তখন বের করতে হবে। ঠিক আছে, এখন কথা হলো যে মানে যেহেতু আমাদের এমসিকিউ শেখাচ্ছে তোমাকে, যেহেতু বেসিক শেখাচ্ছে, সেক্ষেত্রে এমসিকিউ গুলো খুব কাজে লাগবে, আমাদের পরীক্ষার জন্য কাজে লাগবে, প্লাস তোমার হচ্ছে অ্যাডমিশন টেস্টের জন্য খুব কাজে লাগবে। এখন যেটা আসতেছে, আরেকবার প্লিজ রিপিট করবেন? অবশ্যই অবশ্যই রিপিট করব। কথা হলো তোমাকে মূল কথা, এখানে মূল কথাটা হচ্ছে তোমাকে পাওয়ার হিসেবে যাই দিক না কেন তাকে 4 দ্বারা ভাগ করবা। 4 দিয়ে ভাগ করার পরে যদি কোনো ভাগশেষ নাই থাকে, মানে নিঃশেষে বিভাজ্য হয়ে যায়, তখন ওই ক্যালকুলেশন করলে তার মানটা হবে 1। মনে থাকবে?
1। এখন যদি ক্যালকুলেশন করার পরে ভাগশেষ i মানে 1 থাকে, তখন তার ক্যালকুলেশন করতে অ্যান্সার হবে i। যদি ভাগশেষ 2 থাকে, তখন হবে তার ক্যালকুলেশন করলে মান হবে -1। যদি ওকে ক্যালকুলেশন করলে ভাগশেষ 3 থাকে, তখন তার অ্যান্সার হবে -i। এই যে -i, এইটাই আমাদের কাজ। স্যার বলো। করে দেখাবেন মাইনাস আই স্যার। কিভাবে আসলো? -i কিভাবে আসলো? দেখো, তোমাকে যদি একটা সংখ্যা, এই যে কিছুক্ষণ আগে একটা জিনিস দেখাইছিলাম -i কিভাবে আসে, তোমাকে দেখাইছিলাম এমন যে একটা সংখ্যা, যে কোনো একটা সংখ্যা, মনে করো একই নিলাম 1, তো একে যদি 90 ডিগ্রি কোণে ঘোরাও, অর্থাৎ i দিয়ে গুণ করে দাও, সে ঠিক 90 ডিগ্রি কোণে ঘুরে সে এখানে অবস্থান করে, তার তখন মান হয় i। যখন এই সংখ্যাটাকে আবার 90 ডিগ্রি কোণে ঘোরাও, তখন সে চলে আসে এখানে, মানে i দ্বারা গুণ করলে। তাহলে i দ্বারা যদি গুণ করি, তাহলে i ইন্টু i সমান হবে i স্কোয়ার, আর i স্কোয়ার মানে কি -1 হবে। ওকে, এখন এই সংখ্যাটাকে কি বললাম? হ্যালো, আই দিয়ে গুণ করব কেন? 90 ডিগ্রি টানার জন্য কেন গুণ ও করব? i দিয়ে কেন গুণ করবা, সেটা হচ্ছে যে শোনো, যেমন তোমাকে গত ক্লাসে, তুমি গত ক্লাসে হয়তো দেখোনি, গত ক্লাসে একটা বিষয় শিখেছিলাম যে আমার যে বাস্তব সংখ্যা আছে, সেই সংখ্যাকে তুমি যদি মনে করো যে তাকে 180 ডিগ্রি কোণে ঘোরাবা, যদি মনে করো 180 ডিগ্রি কোণে ঘোরাবা, সেক্ষেত্রে তুমি -1 দিয়ে গুণ করলে সেটা 180 ডিগ্রি কোণে ঘুরে যায়। কতদিন আমি দেখাইছিলাম 180 ডিগ্রি কোণে সে ঘুরে যায়। তো এখন আমার প্রয়োজন, মনে করো যে 90 ডিগ্রি কোণে ঘোরাবো সংখ্যাটাকে, যে কোনো একটা সংখ্যাটাকে 90 ডিগ্রি কোণে ঘোরাবো, তখন আমাদের প্রয়োজনটা হচ্ছে i দিয়ে গুণ করে তখন সে 90 ডিগ্রি কোণে ঘুরে যায়। বুঝতে পারছো? মানে প্রয়োজন, যদি আমি মনে করি যে আমি একটা সংখ্যাকে 90 ডিগ্রি কোণে ঘোরাবো, যেমন ওখানে বলতেছি যে একটা সংখ্যাকে যদি 180 ডিগ্রি কোণে ঘোরাতে চাই, সেক্ষেত্রে যদি -1 দিয়ে গুণ করতেছি, তাহলে এখন আমার প্রয়োজন একটা সংখ্যাকে আমি 90 ডিগ্রি কোণে ঘোরাবো, আর 90 ডিগ্রি কোণে ঘোরাতে হলে অবশ্যই আমাকে i দ্বারা গুণ করতে হবে। কথা কি বুঝতে পারছো বিষয়টা? এখন আরেকজন প্রশ্ন বলেছিল যে কেন -i হলো। এবার দেখো, এই সংখ্যাটাকে যদি আবার তুমি i দ্বারা গুণ করো, তাহলে সেটা হয়ে যাবে এখানে, স্যার আসসালামু আলাইকুম। এখানে ওয়ালাইকুম আসসালাম, তখন হয়ে যাবে কি এটা -i। তোমার কি বুঝতে পারছো এই বিষয়টা? জি স্যার। বুঝতে পারছি। আর একটা কথা হচ্ছে যে দেখো, যদি i এর পরে -1 হয়, যদি এমন হয় i এর পরে -1, তখন সেটা কি অবশ্যই তোমরা জানো সূচক বিধি অনুসারে 1/i লেখা যায়। এখন বিষয়টা হচ্ছে এরকম আকারে লিখবো না, আমরা সবসময় আমরা ভগ্নাংশ আকারে না লিখে এরকম, মানে অর্থাৎ পাশাপাশি লেখার চিন্তা করব, অর্থাৎ ভগ্নাংশ থাকবে না, যেটাকে বলা হয় a + ib আকারে প্রকাশ করা, এরকম আকারে প্রকাশ করতে চাচ্ছি। তখন আমাদের করতে হবে কি, এই যে 1 আছে, এই 1 এর সাথে একটা i গুণ করতে হবে। তাহলে উপরে গুণ করতে হলে ব্যালেন্স করার জন্য নিচে একটা i দ্বারা গুণ করতে হবে। এখন দেখো, i আর i কত, i স্কয়ার হয়, আর i স্কয়ারের মানটা হচ্ছে -1 হয়, তাহলে এটা ক্যালকুলেশন করলে -i হয়। খুবই ইম্পর্টেন্ট কথা। তার মানে যদি তুমি ইনভার্স করো, সেটা হয়ে যায় কি -i। কথা কি বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, এখন আমরা অনেক ইম্পর্টেন্ট কথা শেখাবো, অনেক ইম্পর্টেন্ট কথা। সেটা হচ্ছে যেটা মডুলাসের কথা শুনছো? এই মডুলাস, জি স্যার। মডুলাসের কথা শুনছো? বিষয়টা হচ্ছে মডুলাসটা কি আসলে? মডুলাসটা হচ্ছে, মনে করো আমি যদি একটা সংখ্যা রেখা আঁকাই, এটা মনে করো 0, এটা 1, এটা 2, এটা 3। স্যার -i টা কিভাবে হলো আরেকবার বলবেন? এই যে -1টাকে, মানে -1টা সংখ্যা তো এখানে ছিল, তাকে আবার i দ্বারা গুণ করছি, তাই i দ্বারা গুণ করলে তো -i হয়ে যাবে। অর্থাৎ এখানে যে সংখ্যাটা ছিল, তাকে যদি আমি i দ্বারা গুণ করি, সেটা না অবশ্যই স্যার, i ইনভার্স 1 টা কিভাবে -i হইলো এটা এই যে স্যার। দেখো, এটাকে সূচক বিধি করলে 1/i হয়, এটা জানো, সূচক বিধি করলে 1/i হয়। এখন কথা হচ্ছে যে আমার উদ্দেশ্যটা এরকম আকৃতি করা, যার কারণে
নিয়মটা হচ্ছে যে জি স্যার। উপরে এবং নিচে আই দ্বারা গুণ করা। তো উপরে আই দ্বারা গুণ করলাম, নিচে আই দ্বারা গুণ করলাম ব্যালেন্স করার জন্য। তো এই আই এর আই কত হয়? আই স্কয়ার হয়। আর আই স্কয়ারের মান হচ্ছে কি -1 হয়। আর -1 হওয়ার কারণে তোমার এখানে -i হলো। বুঝেছো? জি বুঝতে পেরেছি। হ্যাঁ, এখন কথা তুমি যেটা শেখাচ্ছি এটা হচ্ছে মডুলাস। মডুলাসটা হচ্ছে মনে করো যে এই যে অরিজিন আছে বা মূল বিন্দু আছে, এই মূল বিন্দু হতে কোনো সংখ্যার দূরত্বটাকে বলবো মডুলাস বা পরম মান। মনে করো আমি বলতেছি এখানে, তাহলে 0 থেকে এই সংখ্যাটার দূরত্ব বা এই সংখ্যাটার দূরত্ব এটাকে বলা হয় মডুলাস। তো সবসময় মনে রাখবা দূরত্ব কখনো নেগেটিভ হয় না। দূরত্ব কখনো নেগেটিভ হয়? দূরত্ব কখনো নেগেটিভ হয় না। যার কারণে এখান থেকে এই সংখ্যাটা থেকে এই 0 বিন্দু থেকে এখানকার যে দূরত্ব যেটা, আবার এখানকার দূরত্ব কিন্তু সেটাই। এটা কি বুঝতেছো? জি স্যার। হ্যাঁ, এজন্য আমরা দেখো খেয়াল করো আমরা কিন্তু এইভাবে লিখি -2টাকে আবার কিন্তু প্লাস লিখি, আর +2টাকে কিন্তু এইভাবে লিখি। আমরা কিন্তু লিখি যে আসলে -2 = 2, আবার 2টাকে যে মডুলাস দিয়ে ঘিরে দিই তাও হচ্ছে কি 2 হয়। কারণটা হচ্ছে যে সবসময় মনে রাখবা দূরত্ব কখনো নেগেটিভ হয় না। এটা মডুলাস বলতে বোঝায় যে অরিজিন হতে ওই বিন্দুতে দূরত্বটা বা ওই সংখ্যাটার দূরত্বটাকে বোঝায় আছে মডুলাস। আবার বলি, কোন মূল বিন্দু হতে ওই সংখ্যাটার যে দূরত্ব আছে সেই দূরত্বটাই হচ্ছে মডুলাস। তো এই দুই সংখ্যাটার মডুলাস তাহলে কত হবে? 2 2, আবার -2 কিন্তু সেটাও 2 হবে। এটা ছিল আমাদের মডুলাস। এখন জটিল সংখ্যার ক্ষেত্রে মডুলাসটা আসলে কি? এটা ছিল বাস্তব সংখ্যার ক্ষেত্রে যে, মনোযোগ দাও, যে মূল বিন্দু ও হতে 0 হতে যে কোনো সংখ্যার দূরত্বকে বলবো ওই সংখ্যার মডুলাস। মনে থাকবে? হ্যালো, তোমরা কেউ কথা বলো না, বলে তো আমি জি স্যার, জি স্যার। হ্যাঁ, তাহলে আমরা এটা শিখলাম যে মডুলাস মানেই স্যার স্যার হ্যাঁ বুঝেছি। মূল বিন্দু হতে কোনো সংখ্যার দূরত্বটাকে বলবো কি মডুলাস। এখন কমপ্লেক্স নাম্বারের কথা কি হবে তাহলে? কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে খেয়াল করো, খুব মনোযোগ দিবে। তাহলে মনে করো আমি, এটা তো আর্গন চিত্র তোমাদের কতদিনকে দেখাইছি, এটা আর্গন চিত্র, যেটাকে বলা হয়, এটাকে বলা হয় বাস্তব অক্ষ, আর এটাকে বলা হয় আছে কাল্পনিক অংশ, তোমাদেরকে আমি বলছি। তো এখন কথা হলো, মনে করো এখানে একটা সংখ্যা নিয়েছি, সংখ্যাটার নাম হচ্ছে x + iy, জেড সমান, এটা জানো, এটা কমা দিয়েও লেখা যায়, মানে ক্রমজোড় আকারেও লেখা যায়। এটা অর্থ কি? এটা অর্থ হচ্ছে যে x অক্ষ বরাবর x আর y অক্ষ বরাবর এটা, ঠিক আছে না? মনে আছে কি? তার মানে এখানে একটা সংখ্যা বলতে বোঝাচ্ছে যে x অক্ষ বরাবর আমি জি x স্যার। পরিমাণ যাব, আর y অক্ষ বরাবর y পরিমাণ যাব, যে এই পয়েন্টটা সেটা হবে। এখন তোমাকে কিছুক্ষণ আগে শেখালাম মডুলাস মানে মূল বিন্দু হতে যে কোনো সংখ্যার দূরত্বটাকে মডুলাস বলি। তাহলে কি এটা কি তার মডুলাস হবে না জটিল সংখ্যার ক্ষেত্রে? আবার বলি, এটা একটা জটিল সংখ্যা। জি তোমাকে কিছুক্ষণ আগে দেখালাম যে বাস্তব সংখ্যার ক্ষেত্রে মডুলাসটা ছিল, আর এই ক্ষেত্রে একই বিষয়, মানে 0 থেকে যে কোনো বিন্দুর দূরত্বটাই হচ্ছে তার মডুলাস, ওই সংখ্যাটার মডুলাস। তাহলে এখন যদি এই জেড সংখ্যাটার বা জটিল সংখ্যার মডুলাস বের করতে চাই, তাহলে আমরা কি বলবো? যে অরিজিন হতে বা মূল বিন্দু হতে ওই সংখ্যাটার যে দূরত্বটা সেটা হচ্ছে মডুলাস। এটা অনেক সময় অবস্থান ভেক্টর, যেটা তোমরা ভেক্টরে শিখে আসছে, এটাকে অবস্থান ভেক্টর বলা হয়। তো এটাকে আর দ্বারা প্রকাশ করা হয়। বুঝতে পারছো? এটাকে আর দ্বারা প্রকাশ করতে হয়। এখন দেখো তো, এটা একটা সমকোণী ত্রিভুজ না? সমকোণী ত্রিভুজ হয়ে থাকলে তাহলে আমরা একটু কি লিখতে পারি, যেহেতু এটা x এটা y, তার মানে r স্কয়ার সমান x স্কয়ার প্লাস y স্কয়ার লিখতে পারি। তো সুতরাং r সমান আমরা লিখতে পারি √x স্কয়ার প্লাস y জি স্কয়ার। স্যার। এটাই আমাদের মডুলাস। তাহলে আমরা যদি বলি একটা জটিল সংখ্যার মডুলাস কত হবে, জটিল সংখ্যার মডুলাস হচ্ছে r = √x স্কয়ার প্লাস y স্কয়ার। এটা হচ্ছে মডুলাস। তার মানে যেটা একটা সংখ্যা x + iy একটা সংখ্যা নিলাম, জটিল সংখ্যা, যার মডুলাস হচ্ছে এটা। কথা কি বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। হ্যাঁ।
এখন কথা হচ্ছে যে মডুলাস তো আমরা শিখলাম, স্যার এবার শিখবো হচ্ছে আর্গুমেন্ট। আর্গুমেন্ট একটা কোয়েশ্চেন ছিল, বলো বলো। আপনি যে কিছুক্ষণ আগে বললেন যে -1 দিয়ে গুণ করলে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যায়, আর i দিয়ে গুণ করলে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যায়, ওটা কি হ্যাঁ। বাস্তব সংখ্যার ক্ষেত্রে না জটিল সংখ্যার ক্ষেত্রে? কোনটা বাস্তব সংখ্যার ক্ষেত্রে? যেটা আমি তোমাকে -1 দিয়ে কথা বললাম সেটা ছিল জি তোমার স্যার। হচ্ছে বাস্তব সংখ্যার ক্ষেত্রে, আর যেটা বললাম i দ্বারা গুণ করলে ঘুরে যায় সেটা জটিল সংখ্যার ক্ষেত্রে। জটিল সংখ্যার ক্ষেত্রে। হ্যাঁ, আচ্ছা, থ্যাংক কিন্তু ইউ এটা খেয়াল রাখতে হবে, এটাই যে সকল বাস্তব সংখ্যাই কিন্তু জটিল সংখ্যা। তোমাকে কিন্তু গত ক্লাসে আমি দেখিয়েছি সকল বাস্তব সংখ্যাই কিন্তু জটিল সংখ্যা, কিন্তু সকল জটিল সংখ্যা কিন্তু বাস্তব সংখ্যা না। এই বিষয়টা খেয়াল রাখতে হবে আবার। তার মানে আমি যে জি বাস্তব স্যার। সংখ্যার কথা বলতেছি সেই বাস্তব সংখ্যাগুলোও কিন্তু জটিল সংখ্যা হতে পারে। কথা ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ, এবার তোমার প্রশ্নের অ্যান্সার পেয়েছো তো? জি স্যার, পেয়েছি, থ্যাংক ইউ। হ্যাঁ, এখন হচ্ছে আর্গুমেন্টটা হচ্ছে যে দেখো, আর্গুমেন্টটা তাহলে বললাম কি r = √x² + y², এটাকে বললাম কি আর্গুমেন্ট, সরি মডুলাস। এখন আর্গুমেন্টটা কি? আর্গুমেন্টটা হচ্ছে তোমরা তো যখন সরলরেখা শিখে আসছো, সরলরেখায় লেখা ছিল যখন একটা কার্তেশীয় স্থানাঙ্ক ছিল আর একটা ছিল পোলার স্থানাঙ্ক, মনে আছে? কার্তেশীয় স্থানাঙ্ক আমরা কে বলি xy, আর পোলার স্থানাঙ্ক বলি কি r θ। মনে থাকার তো কথা। তো এখন বিষয়টা হচ্ছে যে ওই বিষয়টা এখানে এসে জটিল সংখ্যার ক্ষেত্রে বলতেছে আরটাকে বলতেছে মডুলাস, আর থিটাটাকে বলতেছে কি আর্গুমেন্ট। কথা ক্লিয়ার হয়েছে কি হয়নি? ওই বিষয়টাকে এখানে বলতেছে কি আরটাকে বলছে মডুলাস, থিটাটাকে হচ্ছে আর্গুমেন্ট। তা আর্গুমেন্টটা কি? আর্গুমেন্টটা আছে এই যে থিটা, এটা অর্থাৎ এই যে জটিল সংখ্যা যে মডুলাসটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে বা ঋণাত্মক দিকের সাথে হবে, এখানে যে কোণ উৎপন্ন করছে সেই কোণটার মানই হচ্ছে তোমার আর্গুমেন্ট। কথা মনে থাকবে? জি স্যার। হ্যাঁ, তাহলে এখান থেকে তোমরা যেটা শিখে আসছো ওখানে, তাহলে এই আর্গুমেন্ট থিটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? আমি একবার লিখলাম, দেখে লেখা যায় কি দেখো তো, tan ইনভার্স y/x, এটা লেখা যায়? যেহেতু সরলরেখা তুমি অলরেডি শেষ করে আসছো, সেক্ষেত্রে এটা বুঝতে পারতেছো কিভাবে করলাম এটা। সেটা ইকুয়াল টু tan ইনভার্স y/x। তাহলে এই থিটাটাই হচ্ছে কি আর্গুমেন্ট। এখন বিষয়টা হচ্ছে যে আর্গুমেন্ট দুই ধরনের হয়, একটা আছে মুখ্য আর্গুমেন্ট আর একটা আছে সাধারণ আর্গুমেন্ট। দেখো আমি বিষয়টা বোঝাচ্ছি, খেয়াল করো। আর্গুমেন্ট কয় ধরনের বললাম? দুই ধরনের, একটা হচ্ছে মুখ্য আর্গুমেন্ট, আর দুই হচ্ছে সাধারণ আর্গুমেন্ট। এই দুই ধরনের আর্গুমেন্ট হয়। এখন আমাদেরকে আর্গুমেন্ট বের করতে বললে মনে করবা যে বের করতে বলছে মুখ্য আর্গুমেন্ট। এখন এর একটা লিমিট আছে, লিমিটটা হচ্ছে এমন -π থেকে শুরু করে প্লাস এরকম, এই লিমিটের ভিতর যেটা থাকবে সবগুলোকে বলবো কি মুখ্য আর্গুমেন্ট। যদি প্রশ্ন তোমাকে বলা হয় নিচে কোনটি মুখ্য আর্গুমেন্ট, তাহলে কিন্তু বুঝতে পারবা যদি থিটার মানটা -π থেকে শুরু করে +π এর ভিতরে হয় এবং +π সমান হয়, তখন সেটাকে বলবো কি আমরা মুখ্য আর্গুমেন্ট। মনে থাকবে? জি স্যার। আর সাধারণ আর্গুমেন্ট হচ্ছে 2nπ স্যার প্লাস পায়ের মান কত? পায়ের মানটা হচ্ছে 180 ডিগ্রি। পায়ের মানে 180 ডিগ্রি, বুঝতে পারছো সেটা? তো এখন বিষয়টা আমি খেয়াল করে দেখো, মুখ্য আর্গুমেন্ট মানে যদি লিমিটটা থাকে এর মাঝে -π থেকে শুরু +π এর ভিতর, তখন সেটাকে পুরো মুখ্য আর্গুমেন্ট। আর সাধারণ আর্গুমেন্টটা হচ্ছে 2nπ প্লাস θ। তো সচরাচর আমাদেরকে যখন আর্গুমেন্ট বের করতে বলবে তখন আমরা সচরাচর এটাই বের করব এবং আমরা বুঝবো যে সেখানে আছে মুখ্য আর্গুমেন্টই বের করতে বলছে। কথা কি বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, এখন আমরা আর্গুমেন্ট তো শিখলাম একটা কোঅর্ডিনেটের ক্ষেত্রে, অর্থাৎ এই কোঅর্ডিনেটে অবস্থান করলে সেক্ষেত্রে কি হবে সেটা শিখলাম, tan ইনভার্স y/x। যদি এখানে থাকে তখন কি হবে? এখানে থাকলে মনে করো এই কোঅর্ডিনেটে থাকলো, সংখ্যাটা এখানে না থেকে সংখ্যাটা এখানে থাকলো। স্যার হ্যাঁ বলো। সাধারণ আর্গুমেন্ট একটু বুঝাইবেন না? সাধারণ আর্গুমেন্ট হচ্ছে তোমাকে মুখ্য আর্গুমেন্টটা বিষয়টা বোঝাই। মুখ্য আর্গুমেন্ট মানে
যার ভ্যালু থাকবে একটা, মনোযোগ দাও, যার ভ্যালু থাকবে একটা, মানে সেটার মানটা সবসময় একটা করে থাকবে, এর বেশি হবে না। আর সাধারণ আর্গুমেন্ট মানে দেখো এখানে বলছে 2n পাই প্লাস থিটা, n হচ্ছে কি n বিলংস করবে সেট অফ ইন্টিজারের ভিতরে, সেট অফ ইন্টিজারের ভিতরে। তার মানে n এর মানটা -1 0 +1 -2 +2 এরকম হতে পারে না, যেহেতু সেট অফ ইন্টিজার মানে পূর্ণ সংখ্যার সেট। সেক্ষেত্রে দেখো থিটার মানটা তুমি একবার যদি n এর মানটা 1 ধরো, n এর মানটা একবার 1 ধরো, তাহলে কি হয় দেখো 2 পাই প্লাস থিটা হয়। আবার n এর মানটা যদি তুমি -1 ধরো, সেক্ষেত্রে 2 পাই মাইনাস থিটা হয়। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে একাধিক মান চলে আসে, একাধিক মান চলে আসে। তো একাধিক মান চলে আসলে সেই আর্গুমেন্টটাকে আমি বলবো কি সাধারণ আর্গুমেন্ট। আর যদি একটি মাত্র মান পাই তখন সেটাকে বলবো কি মুখ্য আর্গুমেন্ট, এবং এর লিমিট সবসময় এর মাঝেই থাকে। বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, আমার বিশ্বাস বুঝতে পারছো বিষয়টা। এখন কথা হলো যে তোমাকে তো আর্গুমেন্ট শেখালাম এই কোঅর্ডিনেটে অবস্থান করলে কি হবে, তখন সেটা কি ছিল, থিটা ইকুয়াল টু tan ইনভার্স y/x। আর কথা হচ্ছে যদি এই কোঅর্ডিনেটে অবস্থান করে তখন কি হবে, খেয়াল করো। স্যার পাই মাইনাস আর তখন আমরা করবো, দেখো খেয়াল করো, এই যে এবার একটা লম্ব টানবো, আসলে মূলত তো আমাদের থিটা এটা নাকি, এটা না এইটা, কিন্তু বিষয়টা হচ্ছে এখান থেকে তো কোণ উৎপন্ন করছে এই যে এই পরিমাণ কোণ। তো এখন কথা হলো একটা খেয়াল করবা, এই কোণটা যদি এই পরিমাণ কোণ উৎপন্ন করে, তোমরা খেয়াল করো যে এখান থেকে এই পরিমাণ কত, এই পরিমাণ 180। এখন 180 থেকে 180 দেখো, মাইনাস থিটা হবে না স্যার? হ্যাঁ 180 থেকে এটুকু বিয়োগ হবে, তাহলে কি হবে, এর আর্গুমেন্ট হবে এই কোণের অবস্থান করলে তাহলে কি হবে, পাই, আমি 180 না লিখলে পাই লিখলাম, পাই মাইনাস থিটা, যেখানে থিটাটা কি, থিটাটা হচ্ছে কি পাই মাইনাস tan ইনভার্স y/x, tan ইনভার্স y/x। কি বুঝতে পারছো? স্যার থিটার মানটা tan ইনভার্স 1/y/x কিভাবে আসছে? এই যে এখান থেকে প্রথম যেটা শিখালাম, প্রথম থিটা ইকুয়াল টু ইনভার্স y/x, মানে যদি এই কোঅর্ডিনেটে অবস্থান করতো, যদি মনে করো যে এই কোঅর্ডিনেটে অবস্থান করতো, এই কোঅর্ডিনেটে, সেক্ষেত্রে এটা তো y ছিল, এটা ছিল x, এটা থিটা, তাহলে আমরা কি জানি tan থিটা মানে লম্ব বাই ভূমি। তাই এটা যদি সমকোণী ত্রিভুজ হয়ে থাকে তাহলে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, তাহলে y/x। এখন যদি আমি থিটাটা রাখি এক পাশে, তাহলে কি হয় tan ইনভার্স, তাহলে এইটার পাশে ইনভার্স হয়ে যে y/x হয়, এইভাবে আসলো। বুঝতেছো? জি স্যার বুঝতে পেরেছি। থিটা ইকুয়াল টু ইনভার্স y/x এটা। এখন যদি স্যার মনে করো যে, আর্গুমেন্ট মানে এটা হচ্ছে থিটা বের করব না স্যার? হ্যাঁ আর্গুমেন্ট মানে তাহলে ওই আমি জটিল সংখ্যাটা, মাইনাস করে দিলাম। ওই জটিল সংখ্যাটা যে কোণ উৎপন্ন করবে, ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের আর্গুমেন্ট। স্যার স্যার তাহলে বলো। আমরা তো ওই কোণটাকে বিয়োগ করে দিতেছি। হ্যাঁ হ্যাঁ, এই কোণটা বিয়োগ করে দিতেছি, বিষয়টা কি শোনো, এই কোঅর্ডিনেটে যখন অবস্থান করবে সে, এই কোঅর্ডিনেটে অবস্থান করা মানে এক্স অক্ষের সাথে দেখো এই যে এই কোণ উৎপন্ন করছে, এক্স অক্ষের সাথে আমাদের এই কোণটা উৎপন্ন করছে। এখন এই কোণটা বের করে তোমার লাভ নেই, আছে কি এই কোণটা কত সেটা বের করার লাভ নেই, আমাদের বিষয়টা হচ্ছে বের করতে হবে এখানকার যে কোণটা সেটা, এখানকার যে কোণটা সেটা। তাহলে আমরা এখন কাজ করে নিলাম যে আসলে টোটাল কত কোণ, টোটাল হচ্ছে 180, 180 থেকে যদি আমি মনে করি এইটুক বিয়োগ করে দিই তাহলে এইটুক পেয়ে যাবো না, সেটাই করলাম এখানে। তাহলে থিটা তো বড় কোনটা হচ্ছে তাই না? এটা কোন না, থিটা কোনটা বড় কোনটা না, আর্গুমেন্টটা বড় কোনটা হচ্ছে সেটা বলো। আর্গুমেন্টটা বড় হচ্ছে, অর্থাৎ আর্গুমেন্টটা আমাদের এখান থেকে সম্পূর্ণ এইটুকু, সম্পূর্ণ আমাদের এইটুকু। এখন আমি পুরো থেকে যদি আমি এইটুকু বিয়োগ করে দিই তাহলে আমি এইটুকু পাই। আর স্যার যতটুকু পাবো সেটা আমাদের আর্গুমেন্ট হয়ে যাবে, মানে থিটাটা মেন না আর্গুমেন্টে। না থিটাটা, হ্যাঁ এই থিটাটা আর্গুমেন্টে মেন না, এটা দিয়ে বের করতে হবে আমাদের, কারণটা কি এই সংখ্যাটা কত আছে এটা কিন্তু থিটার উপর নির্ভর করবে, বা থিটাটা কিন্তু এর উপর নির্ভর করবে এখানে কতটা সংখ্যাটা আছে। মনে করো এই সংখ্যাটা এখানে আমি দিলাম -1 আর 2, সেক্ষেত্রে সেটা কিন্তু একরকম হবে, এই থিটার মানটা একরকম হবে। আবার যদি মনে করো যে এখানে -2 9 দিলাম, তাহলে সেটা কিন্তু আরেক রকম হবে। কথা কি বুঝতে পারছো বিষয়টা? তা সেক্ষেত্রে আমার আর্গুমেন্টটা কিন্তু চেঞ্জ হবে, জি স্যার। আর্গুমেন্টটা তার কিন্তু মানে চেঞ্জ আমরা হবে। পাই থেকে স্যার তার মানে আমরা পাই থেকে
প্লাস মাইনাস করব আর্গুমেন্ট থিটা বের করার জন্য। পাই থেকে প্লাস মাইনাস করব আর্গুমেন্ট থিটা বের করার জন্য। না সেক্ষেত্রে হ্যাঁ ওটা বের করতে পারবো। তা আমরা ওইভাবে না করে আমরা মূলত এইভাবে একটা করব। আবার মনে করো যদি এই অবস্থানে থাকে, এই যে সংখ্যাটা ওখানে না থেকে মনে করো এখানে থাকলো, মানে এখানে থাকলো, তখন আমরা কি করব? তখন আমরা দুইটা প্রসেস আছে। তুমি কিন্তু এভাবে করতে পারো অথবা এভাবে করতে পারো। বিষয়টা কি বুঝতে পারছো? না স্যার আমি বুঝতেছি না, একটু বুঝান তো ওটা একবার। পাই প্লাস থিটা হবে। হ্যাঁ পাই প্লাস থিটা অথবা তোমার আছে যে মাইনাস পাই মাইনাস পাই থিটা। প্লাস থিটা, এটা হবে। আচ্ছা বুঝনি? বোঝো তো কথা? সময় তো চলে যাচ্ছে, তো আমি অনেক সময় নিয়ে পড়াতে হয় সব। স্যার মানে মাইনাস স্যার পাই পাই প্লাস প্লাস থিটা থিটা দিলেও হবে না? হ্যাঁ তোমরা সচরাচর এটা ইউজ করবা, মাইনাস পাই প্লাস থিটা। স্যার পাই প্লাস থিটা দিলে হবে? পাই প্লাস থিটাতে অনেক সময় মানটা আসে না, কারণ ওটা আমাদের তোমার যে বিষয়টা আসে ওই যে এখান থেকে একটা মুখ্য আর্গুমেন্ট কথা বলছিলাম, মুখ্য আর্গুমেন্ট যে মাইনাস পাই থেকে শুরু করে থিটার মানটা পাই সমান তো পাই ছোট হতে পারে, এটা বলছিলাম না? এটা মুখ্য আর্গুমেন্ট। এখন তুমি যদি পাই প্লাস লিখো থিটা, তাহলে এখন দেখো থিটার মানটা কিন্তু যদি খুব কম ধরলাম 10 ডিগ্রি হয়, যদি 10 ডিগ্রিও যদি হয়ে থাকে তাহলে কিন্তু হয় কি পাই প্লাস 10। এখন কথা হলো দেখো তাহলে কি এই থিটার মানটা এর চেয়ে বৃদ্ধি হয়ে গেল না? এই লিমিটটা কি আর থাকলো? এই লিমিটটা কি থাকলো? থাকলো না। সেক্ষেত্রে মুখ্য আর্গুমেন্ট কিন্তু থাকলো না, সে চলে গেল কিন্তু সাধারণ আর্গুমেন্টে। যার কারণে আমরা পাই প্লাস থিটাটা করব না। আমাকে বের করতে বললে বুঝবো যে আমাদের মুখ্য আর্গুমেন্ট বের করতে বলতেছে, আর মুখ্য আর্গুমেন্ট বের করা মানেই আমাদের সাধারণত এই লিমিটে থাকতে হবে। আর এই লিমিটে থাকতে হলে তোমাকে লিখতে হবে কি মাইনাস পাই প্লাস থিটা। এটা কিভাবে হলো তোমাকে একটু সংক্ষিপ্ত করে দেখা দিচ্ছি, দেখো। তাহলে স্যার হচ্ছে প্রথম আর দ্বিতীয় ঘর হলে আমরা পাই নিব, তৃতীয় চতুর্থ ঘর হলে মাইনাস পাই নিব। হ্যাঁ হ্যাঁ এখন খেয়াল করো এই ঘরটা কিভাবে হলো দেখো। এখন বিষয়টা হচ্ছে আমি যদি টোটালি আমি একটু আবার এখানে নিচে লিখি, সংখ্যাটা মনে করো এইভাবে আছে। তো টোটালি দেখো এখান থেকে যদি আমি 190 পুরোটা ঘোরালে কত 290 হয় না? 290 হয়। ঘড়ি কাটা যদি দিকে ঘুরে তাহলে সেটা জানো মাইনাস পাই হয়, মানে অ্যাঙ্গেলটা মাইনাস হয়। এখন কথা হলো যে সম্পূর্ণ আমি নিয়ে নিছি, সম্পূর্ণ তো নেওয়ার দরকার নেই, আমার বের করতে হবে কি আমাদের এখান থেকে এইটুকু, এখন সম্পূর্ণ হচ্ছে মাইনাস পাই। এখন বাই যে আর পিছন দিকে ঘুরলাম এতটুকু, ঘুরলাম, এতটুকু যে পিছন দিকে ঘুরে যায় তাহলে এটা প্লাস হবে না? বুঝতেছো? জি স্যার। আমি প্রথমে পুরো এই পাইটা নিলাম, পুরো পাই নিলাম। এই মাইনাস পাই কেন হলো? কারণটা হচ্ছে ঘড়ি কাটার দিকে ঘুরছে, আর ঘড়ি কাটার দিকে ঘোরার কারণে সেটা মাইনাস পাই হয়েছে। সম্পূর্ণ ঘোরার পরে আবার আমি এইদিকে ঘুরলাম থিটা পরিমাণ, কারণ এখানে কোন করছে থিটা পরিমাণ ঘোরার কারণে এদিকে যেহেতু আবার ঘড়ি কাটার বিপরীত দিয়ে ঘুরতেছি, এজন্য প্লাস থিটা হচ্ছে। আমার বিশ্বাস বুঝতে পারছো বিষয়টা? জি হ্যাঁ জি স্যার, সময় বুঝেছি। সময় তো নেই।